তাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন আসেন। আমরা তারপরও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি, আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে, তারপর আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আজকে আসার পরে যখন দেখতে পাই এখানে আমাদের যিনি ম্যাম ছিল রেহানা ম্যাম, অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত, তিনি নিজেও জানেন না এখানে শিক্ষা উপদেষ্টা স্যার উপস্থিত থাকবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা জানি না সচিবালয়ে কোন দিন ক্যাবিনেট মিটিং থাকে। আজকে শিক্ষা উপদেষ্টা স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিল উপস্থিত। তা আজকের এই যে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আপনাদের কি বলেছে আমাদেরকে আমাদের রেহানা ম্যাম বলেছে তোমাদের দাবিগুলো অবশ্যই মেনে নাও। তিনি আজকে এখানে ছিল একটা সমাধানে আসার কথা, আমাদের এখানে সমাধানে আসার কথা। তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে। সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করবে। শিক্ষা উপদেষ্টার পর সংশ্লিষ্ট মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন। কিন্তু আমাদের যে রূপরেখা এটা ছিল না, আমরা লং টাইমে যেতে চাই না, আমরা চাই দ্রুত বাস্তবায়ন। এটা আমরা দীর্ঘ 8 মাস ধরে করে আসছি। এখন কি করবেন আপনারা? পরে আপনাদের তো আশ্বাস দিয়েছে যে উনি সিদ্ধান্ত মানে আলোচনা করবেন, তা আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন না? আমরা যেই আশ্বাস পেয়েছি, এই আশ্বাস আমরা বিগত 8 মাস থেকে এর থেকে ভালো আশ্বাস পেয়ে এসেছি, কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। এখন কি করতে চান আপনারা? আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। আপনাদের ব্লকেটের কথা ছিল সেগুলো কি যে আজকের আমাদের শিথিল রয়েছে, শিথিল এখন পর্যন্ত অব্যাহত আছে। আমাদের যদি শিথিল থেকে হার্ডলাইনে যেতে হয় সেটা আমরা জানিয়ে দেব, কিন্তু বর্তমান এখন আমরা স্পষ্ট আমাদের তথ্য দিচ্ছি। আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় প্রতিনিধি। আপনারা বিগত দিনে অবগত আছেন যে আমাদের একটি আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বাধ্য হয়ে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কিন্তু রাজপথে কর্মসূচি পালন করেছে, যেটা ছিল সারা বাংলাদেশ জুড়ে ব্লকেট কর্মসূচি, যার কারণে জনদুর্ভোগ সহ অন্যান্য সকল ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে আজকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের বৈঠক করানো হবে, কিন্তু আজকে আমরা আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। এখন এখানে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। এতক্ষণ কি আলোচনা হলো? জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এতক্ষণ কি আলোচনা হলো? আপনাদের যে দাবিগুলো আছে 6 দফা, সেগুলো তো আসলে একদিনেই বাস্তবায়ন করা সম্ভব না। আবার যাদের নিয়োগ বাতিলের দাবি করছেন 2000, তো এটা তো একটা চাকরির বিষয়, মানে তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তো তাদেরকে হুট করে কিভাবে বাতিল করবে এবং এই লোকগুলোর পরিবার কিভাবে সেই সঙ্গে আপনাদের যে আরো 6টা দাবি আছে বিশ্ববিদ্যালয়ে, তো আপনারা চাইলেই আজকে করে ফেলতে পারবেন, এগুলো তো সময় লাগে, তাহলে আপনারা কেন সময় দিচ্ছেন? জি, এই বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দিই যে চাকরিচ্যুত করা বা অন্যান্য বিষয়ে যে কথা বললেন, যেরকম আমাদের সেক্টরে বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুসারে কেউ যদি কোনো প্রকার মামলা বা আইনি প্রক্রিয়া যায় সেক্ষেত্রে সে অধিদপ্তরের ডিজি বরাবর বা তার কাছ থেকে অনুমতি নিতে বাধ্য থাকে। যে ক্ষেত্রে তারা যে মামলাগুলো করছে সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার, তারা কোনো প্রকার অনুমতি পত্র প্রদর্শন করতে পারে নাই। এছাড়াও তারা একটা সরকারি কর্মকর্তা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের অনুমতিপত্র প্রয়োজন, তারা সেই ধরনের অনুমতিপত্র প্রদর্শন করতে পারতেছে না। তারা নিয়মিত এই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অন্যান্য যে বিষয়ের বলি যে ছাত্র
ছাত্রদের সাথে খারাপ আচরণ করা সহ তারা নিজ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতেছে। তো সেই ক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা বা তাদেরকে যে আমরা বলতেছি এই সেক্টর থেকে স্থায়ীভাবে অপসারণ করা, সেটার ক্ষেত্রে অনেক চূড়ান্ত যুক্তি রয়েছে। আমরা যদি এই ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবে তাদের মানবিক দিক বিবেচনায় বা তাদের পরিবার কি করবে এভাবে ছেড়ে দিতে থাকি, তাহলে সেক্ষেত্রে যারা জেলে বন্দী আছে, যারা ধর্ষক আছে, আমাদেরকে সকলকে ছেড়ে দেওয়া উচিত। না, আপনি কি তাদেরকে ধর্ষকের সাথে না, তুলনা না। করছেন? আপনার এই 2000 মানুষ, আপনি বলছেন যে 2000 মানুষের আপনারা সবাই কি আপনার কর্মস্থলে আপনারা উপস্থিত দুঃখিত, থাকবে? আপনি দুঃখিত, এখানে আপনি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। আমরা কিন্তু 2000 যারা 21-81 যারা নিয়োগ আছে তাদের ক্ষেত্রে বলতেছি না, যারা 18 জন মামলার বাদী বা মামলার সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র বা পরিকল্পনা করতেছে তাদের ক্ষেত্রে বলতেছি, তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই, তারা যে মামলার বাদী হয়েছে বা মামলায় অংশগ্রহণ করেছে, অধিদপ্তরের কাছে যে তাদের কোনো অনুমতিপত্র বা অধিদপ্তরকে অবগত করে সেই ধরনের কর্মকাণ্ডে যাওয়া, সেই ধরনের বিষয়গুলো তারা প্রদর্শন করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা যাচ্ছি। একটা বিষয় আমরা আপনাদের 6 যেটা দাবি দেখলাম, সেই 6টা দাবির মধ্যে আপনাদের যে ইউনিভার্সিটি করার দাবি সেটা আছে 6 নম্বরে। বাকি 4টা দাবি ইনস্ট্রাক্টর মানে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট। আপনারা শিক্ষার্থী, শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে মাঠে নেমেছেন, এটা আসলে আপনাদের তো শিক্ষার্থী, এটা তো দেখবে ডিজি অফিস, এটা তো আপনাদের দেখা শিক্ষকদের নিয়ে করাচ্ছে কিনা। তারা কর্মস্থলে উপস্থিত অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা তো দেখবে আমাদেরকে একটু উত্তর দেওয়ার সুযোগ দেন। আচ্ছা, এই উত্তর দেওয়ার সুযোগ দেন। আপনারা বলছেন যে শিক্ষক সংশ্লিষ্ট দাবি, এখন আমাকে যদি স্পেসিফিকলি বলেন কোনটা শিক্ষক সংশ্লিষ্ট দাবি, তো সেই পরিপ্রেক্ষিতে এই ক্রাফট ইনস্ট্রাক্টরদের সরাইতে হবে, এটা তো আপনার দাবি হওয়ার কথা না, এটা তো শিক্ষকদের দাবি। এখানে সহকারী পরিচালক কারিগরি থেকে নিতে হবে, এটা তো আপনার দাবি হওয়ার কথা না। আপনার দাবি হোক। আলাদা মিনিস্ট্রি করতে হবে। ঠিক আছে, আপনাদের প্রশ্নটা অবশ্যই যৌক্তিক। তো এই প্রশ্নটার সমাধান যেটা বা এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হবে যে আমার নাম মোহাম্মদ আল ইমরান, আমি কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্বে আছি। তো এই প্রশ্নটার অ্যান্সার এরকম যে দিন শেষে আমরা একজন অ্যাজ এ ডিপ্লোমা প্রকৌশলী এই সেক্টরগুলোতে বিগত দিনে 98-এর যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তিবর্গ তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো নিয়োগ বিধি তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজন প্রীতিকে কেন্দ্র করে। তো এই সেক্টরগুলো আমরা ডিপ্লোমা প্রকৌশলীতে যাওয়ার অর্ডার আছে এবং 2092 সালের গেজেটও যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো সেই জায়গা থেকে তো আমরা এখন ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমার শিক্ষার্থী দিন শেষে 10ম গ্রেডে অ্যাপ্লাই করে তো আমরা তো সেই জায়গায় যাব। তো আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায়, আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের ওই সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারি, তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল। তো ওই জায়গা থেকে তো এই পোস্টে যদি আমরাই যদি না পাই, তো এই মাথা ব্যথা এই হেডেকটা তো অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থীদের হওয়াটা স্বাভাবিক না। এই জন্য এই সংশ্লিষ্ট বিষয়ের কারণে আমরা এই ক্রাফট ইনস্ট্রাক্টরদের পোস্টে বললেন কারিগরি অধিদপ্তর বললেন আমরা যাচ্ছি আপনার ঘরের যে লোকটা, আমার একটা এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল, ধরুন আপনি ঘরে একজন আছে, আপনি ঘরের লোক আপনার দুঃখটা বুঝবে, অন্য বাইরে থেকে একজন আত্মীয় স্বজন অন্য একজন লোক আপনার ব্যথাটা বুঝবে না। কারিগরি আজকে যে অধপতন, এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী নন টেক যে পার্সন গুলো আছে, যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পার্সন, যারা এসে এই দুর্ভোগ এই কি বলে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি, বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করুক। তো আমাদের শিক্ষায় শিক্ষিত লোক কারা? এই শিক্ষিত লোক তো আমরাই, যারা এখন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষাগত অবস্থায় আছি। দিন শেষে এটা আমরা শেষ করে এই জায়গাগুলোতে আমরাই আসবো, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এই কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এটাই হেডেক না। আপনি যেটা দাবি করেছেন, আপনারা যেগুলো দাবি করেছেন সেটা আপনার লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে আসার কথা। আপনি কখন যাবেন শিক্ষকদের, সেটা তো মানুষকে জিম্মি করছেন আপনারা। অবশ্যই অবশ্যই। আরেকটা বিষয় আমি বুঝতে পেরেছি, আমি বলি, আপনার বুয়েটে কি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় না? আপনার বুয়েটে সোশিওলজি পড়ানো হয় না কোর্স হিসেবে? নন টেক লাগবে না? নন টেক আপনার আমি আপনার উত্তর দিচ্ছি। বুয়েটে নন টেক থেকে যারা ফিজিক্স, তাদের নন টেক যে ডিপার্টমেন্ট আছে, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নন টেক ডিপার্টমেন্ট আছে। তা আমরা বলেছি পরিচালনার ক্ষেত্রে নন টেক থেকে কেউ পরিচালনা আসতে পারবে না। আপনারা যদি বুয়েটে স্পষ্ট লক্ষ্য করেন, বুয়েট প্রতিষ্ঠার শুরু থেকে অধ্যাপক এম এ রশিদ থেকে শুরু করে যখন
প্রিন্সিপাল ছিল, পরবর্তী যখন ভাইস চ্যান্সেলর আসে, সেই তখন থেকে এই অবধি কোনো নন টেক থেকে কেউ কিন্তু ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল হতে পারে না। এবং তাদের সিন্ডিকেটের আইন স্পষ্টভাবে উল্লেখ করা যে নন টেক থেকে যারা আসে তাদেরকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে, কিন্তু কোন ক্ষেত্রে তাদের প্রমোশনের ক্ষেত্রে দেওয়া